আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের বাস্তব সংখ্যার পুরো অধ্যায়ের সবচেয়ে বেশি যে জিনিসটা বুঝতে কষ্ট হয় সেটা হচ্ছে প্রমাণ করো যে √2 অথবা √3, √5, √11 অথবা √27 এই সংখ্যাগুলো একটি অমূলদ সংখ্যা। কেন এগুলো অমূলদ সংখ্যা এবং মূলদ না বা প্রমাণই বা সুন্দর করে কিভাবে করব, এই জিনিসটা আমি আজকে তোমাকে ম্যাজিক দিয়ে, ট্রিক্স দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিব। তুমি শুধু ক্লাসটা দেখো, ছোট্ট করে ক্লাসটা নিব, তুমি দেখো, আজকের পর থেকে ইনশাআল্লাহ আর ভুল হবে না। সর্বপ্রথম আসো, এই কনসেপ্টটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে এটা কি প্রমাণ করতে বলছে। এটা একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছে, তার মানে তোমার মাথায় সেট করে নাও এই সংখ্যাগুলো একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন? কারণ এই সংখ্যাগুলোর মান দশমিকের পর প্রত্যেকটার, যদি তুমি ক্যালকুলেটরে দেখো, দশমিকের পর প্রত্যেকটার মান অসীম। যে সংখ্যাগুলোর মান দশমিকের পর অসীমভাবে চলতে থাকে সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। যেহেতু এগুলো প্রত্যেকটা চলতে থাকবে তাই এটা অমূলদ সংখ্যা। এটা ক্লিয়ার? আরেকটা হচ্ছে ভাইয়া, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সকল সংখ্যাই অমূলদ সংখ্যা। বুঝি নাই ভাইয়া। পূর্ণবর্গ সংখ্যা, তুমি একটা জিনিস মনে রাখো ভাইয়া, আমি পূর্ণবর্গ সংখ্যা বুঝি না। 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত তুমি মাত্র 4 থেকে 5টা সংখ্যা মনে রাখবা, এগুলো ছাড়া বাকি সকল সংখ্যা পূর্ণবর্গ নয়। দেখো ভাই, 1 থেকে 30 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 1, 4, 9, 16, 25, 25। 1 থেকে 30-এর ভিতরে ভাইয়া এই 4টা, এই 5টা সংখ্যা শুধু পূর্ণবর্গ সংখ্যা, আর কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে কি, 1-এর উপরে তুমি রুট করলে এটা কিন্তু অমূলদ না, 4-এর উপরে রুট করলে এটা কিন্তু অমূলদ না, 9-এর উপরে রুট করলে অমূলদ না, 16, 25 এগুলোর উপরে রুট করলে অমূলদ না। এছাড়া 1 থেকে 30-এর ভিতরে সকল সংখ্যার উপরে তুমি রুট করলে অমূলদ সংখ্যা হবে। ভাইয়ের কথা ক্লিয়ার হইছো? এখন ভাই, এগুলোর উপরে রুট করলে কেন অমূলদ সংখ্যা হবে না? তুমি দেখো, √2, √3 এগুলো অমূলদ সংখ্যা। কেন √4 মূলদ সংখ্যা? আগে বুঝো ভাইয়া, কেন √4 মূলদ সংখ্যা? কেন? কারণ ওই যে কোনো একটা সংখ্যার উপরে বর্গ করছি না, কোনো একটা সংখ্যার উপরে বর্গ করলে যেই সংখ্যাটা হয় সেটাই পূর্ণবর্গ সংখ্যা। দেখো, এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি যায়, এখানে সুন্দর একটা মান চলে আসে 2। এই 2 একটা বাস্তব পূর্ণ সংখ্যা, তাই এটা অমূলদ সংখ্যা না। এজন্য 1 থেকে 30-এর ভিতরে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ। সহজ কথা এটা মনে রাখবো, 1, 4, 9, 16, 25, 1, 4, 9, 16, 25, অথবা যেই কোনো সংখ্যার উপরে, যেই কোনো সংখ্যার উপরে বর্গ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেই কোনো সংখ্যার উপরে বর্গ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো, এই সংখ্যাটার উপরে বর্গ করছো, এটার মান কিন্তু একই হয়েছে। এটার উপরে বর্গ করছো 4 হয়েছে, এটার উপরে বর্গ করছো 9 হয়েছে, এটার উপরে বর্গ করছো 16, এটার উপরে বর্গ করছো 25। অর্থাৎ এই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ হিসেবে লেখা যায়, আবার মান লিখলে এরকম লেখা যায়। এই 5টা বাদে 1 থেকে 30-এর ভিতরে সকল সংখ্যাকে তুমি যদি রুট করো অমূলদ সংখ্যা। ছোট্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে না? এখন আসো ভাইরা, প্রমাণ করব। তুমি আর 2 থেকে 3টা মিনিট আমাকে সময় দাও, আমি তোমাকে প্রমাণটাও বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। ভাইয়া, এই জিনিসটা প্রমাণ করতে হইলে আমরা একটা জিনিস প্রমাণ করব যে আসলে আমরা এটা যে অমূলদ, এটা প্রমাণ না করে আমরা প্রমাণ করব যে ভাইয়া এই সংখ্যাটা মূলদ নয়। কি নয়? মূলদ নয়। তুমি মনে করো যে বড় মানুষ, এখন এটা প্রমাণ না করে আমি করব যে তুমি ছোট মানুষ নয়, তার মানে কি তুমি বড় মানুষ না? ছোট মানুষ নয় তার মানে তুমি বড় মানুষ। এখানে আমি ঠিক একই জিনিস করব। এই সংখ্যাটা অমূলদ এটা প্রমাণ না করে আমি করব যে ভাইয়া মূলদ নয়, মূলদ নয়, মূলদ নয় এটা প্রমাণ করব। মূলদ নয় এটা প্রমাণ করব। দরকার হলে তুমি খাতায় লিখো, প্রমাণ করব। এখন ভাইয়া, মূলদ নয় এটা প্রমাণ করবেন কিভাবে? দেখো, মূলদ নয়, মূলদ সংখ্যা কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। একটা দেখো পূর্ণ সংখ্যা নয়, এইটুকু সে দেখো, পূর্ণ সংখ্যা নয়, আমি আর গভীরে যাব না ভাইয়া। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলেই কিন্তু মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলেই মূলদ সংখ্যা। তাহলে আমি এটা অমূলদ প্রমাণ করব কিভাবে? আমি প্রমাণ করব এটা মূলদ নয়, এই সংখ্যাগুলো মূলদ নয়। একটা শিখো, সকল সংখ্যা পারবে।
এই সংখ্যাটা এইটা বা এইটা বা এটা এগুলা মূলদ নয়, এটা প্রমাণ করব। এখন মূলদ নয় প্রমাণ করতে গিয়ে কি করব ভাইয়া? পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ নয়। কেন আমি এই দুইটা প্রমাণ করব? কারণ এই দুইটা নিয়েই তো মূলদ। তাহলে এই দুইটা যদি নয় হয় তাহলে মূলদ তো নয়। ক্লিয়ার হইছো কিনা বলো? মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করে পূর্ণ এবং ভগ্নাংশ। আমি প্রথমে প্রমাণ করব এটা পূর্ণ সংখ্যা না, পরে প্রমাণ করব ভগ্নাংশ না। তাহলে পূর্ণ না ভগ্নাংশও না, সেই সংখ্যা কি মূলদ? কখনোই না। মূলদ না হইলে কি? অমূলদ। ক্লিয়ার? আসো আসো, শেষ। এখন ভাইরা শুধু করব। এখন দেখো ভাইয়া কিভাবে করব। কিভাবে করব ভাইয়া? তুমি ধরবা, একবার ধরবা যে এটা পূর্ণ সংখ্যা, পরে করে দেখবা যে না পূর্ণ সংখ্যা হলো না, আবার ধরবা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ ধরে দেখছো যে ভগ্নাংশও না, এই দুইটা জিনিস করবা। দেখো ভাইয়া, ধরি ধরি কোনটা দিয়ে করবা বলো ভাইয়া? কোনটা দিয়ে করবা? আমরা একদম বড়টা দিয়ে করি। ধরি ধরি √27 একটি পূর্ণ সংখ্যা। এটা ধরলাম পূর্ণ সংখ্যা, শেষে দেখবা যে এটা পূর্ণ সংখ্যা হয়নি, তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে পূর্ণ সংখ্যা না। এই পাশে হবে ভগ্নাংশ, শেষে দেখবা যে ভগ্নাংশ হয়নি, তাহলে এটা ভগ্নাংশও না। তাহলে এরকম সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাও হবে না, ভগ্নাংশও হবে না, তার মানে মূলদ হবে না, হয়ে যাবে অমূলদ। ক্লিয়ার? তাহলে ধরি √7 একটি পূর্ণ সংখ্যা। ভাইয়া একটি পূর্ণ সংখ্যা কিভাবে ধরছেন? আমি ধরছি, এখন কি করব দেখো। তুমি √27 এর মানটা ক্যালকুলেটরে বের করো। বের করো ভাইয়া। কেন বের করবা? তোমাকে পরীক্ষার হলে ক্যালকুলেটর অনুমতি দিছে না? তোমার কাছে আছে, তুমি বের করো। √27 5.196 5.196 √27 এর মান এটা আসছে। ভালো করে খেয়াল করো, এটা এই যে এই মানটা আসছে, এই যে √27 এর মান এটা আসছে। এখন ভাইকে বলো এই সংখ্যাটা 5 থেকে বড় না? 5 পয়েন্ট সামথিং, তার মানে 5 পূর্ণ সংখ্যা থেকে এই সংখ্যাটা বড় না ভাইয়া? অবশ্যই বড়। এবং 6 এই পূর্ণ সংখ্যাটা থেকে ছোট না? এই সংখ্যাটা তো হুবহু 5 না, তাহলে 5 থেকে বড়, 6 থেকে ছোট না? কি করবা? 5 এর উপর একটা স্কোয়ার দাও, 6 এর উপর একটা স্কোয়ার দাও। দাও ভাই, দিতে বলছি দাও। কেন দিছি দেখো, 5 এবং 6 কেন নিছি ভালো করে খেয়াল করো। এই সংখ্যাটা 5 পয়েন্ট সামথিং, তার মানে 5 পূর্ণ সংখ্যা থেকে বড়, 6 পূর্ণ সংখ্যা থেকে ছোট। 5 এর উপর স্কোয়ার দাও, 6 এর উপর স্কোয়ার দাও। দিলাম। 5 এর উপর স্কোয়ার মানে 25, 6 এর উপর স্কোয়ার মানে 36। ঠিক আছে? এখন কি করবা? এই 25 এবং 36 এর মাঝখানে তুমি শুধু 27টা লিখবা। রুট লিখার দরকার নাই, 27টা লিখবা। এই যে গ্রেটার দেন বাইরের কথা বুঝছো? এই যে 27কে 25 এবং 36 এর মাঝখানে লিখবা। এই লেখাটা আমরা একদম উপরে লিখি, 25 গ্রেটার দেন 27 গ্রেটার দেন 36। এই লেখাটা কিভাবে লিখছি তুমি বুঝতে পারছো? আমি √7 এর মান বের করছি, বের করে দেখলাম যে 5.196। এই 5 পয়েন্ট সামথিং এই সংখ্যাটা তো 5 না, বরাবর কি 5 না? তাহলে এটা 5 থেকে বড়, 6 থেকে ছোট। ঠিক আছে? এখন 5 থেকে যখন বড় হয়েছে, 5 এর উপর স্কোয়ার দাও, 6 এর উপর স্কোয়ার দাও। স্কোয়ার দেওয়ার পরে 25 36। এখন রুট ছাড়া এই সংখ্যাটাও লিখে দাও। তাহলে 25 গ্রেটার দেন 27 গ্রেটার দেন 36। এই সংখ্যাটা কি ঠিক আছে কিনা বলো? বাইরের কথা মিলাও। এই যে 25 থেকে 27 বড়, 25 থেকে 27 বড়, 36 থেকে ছোট। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে না ভাইয়া? তাহলে ঠিক থাকলে কি করবা? এই যে তিনটার উপরে এখন আবার রুট দিয়ে দাও। গ্রেটার দেন 27 গ্রেটার দেন 36। কি করবা? শুধু তিনটা সংখ্যার উপরে নতুন করে রুট দাও। রুট দেওয়ার পরে দেখবা যে ভাইয়া এখানে হয়ে গেছে 5, এখানে √7 যেভাবে আছে সেভাবে রেখে দাও। এখানে হয়ে গেছে 6। তুমি ভাইয়াকে বলো পূর্ণ সংখ্যা কাকে বলে? 5 এর পরের পূর্ণ সংখ্যা কত? 6 না? তাহলে আমি ধরলাম যে √27 একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাইলে পূর্ণ সংখ্যা অবশ্যই। ভাইয়া যদি তোমাকে বলতাম 5 থেকে 7 এর ভিতরে পূর্ণ সংখ্যা কত, তুমি আমাকে বলতা যে ভাই একটা সংখ্যা তো আপনি মিসিং করছেন, 6। এই 6টা আমি লিখি নেই, কিন্তু 5 এবং 6 এর মাঝখানে কি আমি কোনো পূর্ণ সংখ্যা বাদ রাখছি এরকম মনে হচ্ছে না। 5 এবং 5 এর পরের পূর্ণ সংখ্যা কিন্তু 6, তাহলে মাঝখানে যেটা এটা কি কখনো পূর্ণ সংখ্যা হবে? কখনো পূর্ণ সংখ্যা হবে না। ভাইয়ের কথা ক্লিয়ার বুঝছো?
এটা যদি মনে করো 5 এবং 10-এর মাঝখানে হইতো আমরা বুঝতে পারতাম যে 5 এবং 10-এর মাঝখানে হলেও হইতে পারে, কিন্তু 5 এবং 6-এর মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা কি সম্ভব? 5-এর পরের সংখ্যাই তো 6, তাহলে মাঝখানে যেহেতু এটা বসে গেছে তার মানে এটা যাই হোক পূর্ণ সংখ্যা না। ক্লিয়ার? তাহলে ভাইয়া কি 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 ক্লিয়ার হয়েছি? তাহলে √27 কি না? √27, সুতরাং √27 যেহেতু যেহেতু 5 ও 6 পূর্ণ সংখ্যার মাঝখানে সম্ভব না, সেহেতু √27 পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়। ভাইয়ের কথা বুঝছো? ধরলাম এটা পূর্ণ সংখ্যা, দেখলাম যে না পূর্ণ সংখ্যা তো মিলাইতে পারিনি, আমার পকেটে 100 টাকা আছে, একটা মনে করো যে মিথ্যা একটা গল্প বললাম, এখন পকেটে হাত দিয়ে দেখি নাই 100 টাকা তো নাই, তেমনি এটা পূর্ণ সংখ্যা ধরছি, ধরার পর মিলিয়ে দেখলাম যে না, পরে আমি হার মেনে গেলাম, না এটা পূর্ণ সংখ্যা না। ভাইয়ের কথা বুঝছো? এখন জাস্ট এটা ভগ্নাংশ কিনে এটা দেখাবো। আসো এবার ধরি, আবার ধরি, কি ধরবো ভাইয়া? √27 একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ √27 একটি ভগ্নাংশ, তাই না? এখন ভগ্নাংশ কাকে বলে ভাইয়া? √27 ভগ্নাংশ কাকে বলে? উপরে এবং নিচে কিছু থাকলেই তো তাকে ভগ্নাংশ বলে, ভগ্নাংশ আকারে থাকলেই তো তাকে ভগ্নাংশ বলে। আমরা ধরে নিলাম এটা যে মানটা আসবে সেটা এরকম, ঠিক আছে? এখন সাইড দিয়ে কিছু নোট লিখতে হবে ভাইয়া। নোটটা হচ্ছে এরকম, যেহেতু এটা আমরা ধরছি ভগ্নাংশ, কিউ এর মান 1 হতে পারবে না, কিউ সমান নয় 1। কেন ভাইয়া 1 হতে পারবে না? যদি তুমি কিউ এর মান 1 দাও তাহলে কিন্তু নিচে মনে করো 1 হয়ে গেছে, শুধু পি, তাহলে এটা আর ভগ্নাংশ থাকবে না, ভগ্নাংশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, এজন্য কিউ এর মান 1 হবে না। ঠিক আছে ভাইয়া? পি কিউ পরস্পর সহমৌলিক, পি কিউ সহমৌলিক, পি কিউ সহমৌলিক মানে কি ভাইয়া? তুমি এমন কোনো দুইটা সংখ্যা নিতে পারবা না যেন যেটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাইতে পারে, যেহেতু এটা একটা ভগ্নাংশ ধরছি তার মানে ভগ্নাংশ নিয়ম মানবে না যদি সহমৌলিক না ধরি। ভাইয়ের কথা বুঝছো? পি কিউ সহমৌলিক এবং পি কিউ স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে দেখো এই কিউ এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। কিউ এর মানটা কি হতে হবে? 0 থেকে কি হতে হবে ভাইয়া? বড় হতে হবে, ছোট হওয়া যাবে না, বড় হতে হবে। কিউ এর মানটা অবশ্যই 0 থেকে কি হতে হবে? বলো, অবশ্যই 0 থেকে কি হতে হবে ভাইয়া? বড় হতে হবে, কারণ কিউ এর মান যদি তুমি 0 হয়ে যায় অসীম মান হয়ে যাবে। আমরা এটা ভগ্নাংশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিউ এর মান 1 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, কিন্তু 1 থেকে বড় অথবা 0 থেকে বড় সকল সংখ্যা হতে পারবে, 1 তো হতে পারবে না, দেখিয়ে দিলাম। পরস্পর সহমৌলিক, কাটাকাটি করা যাবে না, সেসব সংখ্যাকে সহমৌলিক বলে। কাটাকাটি করে যেন আমরা মনে করো যে একটা পাইছি 9, একটা পাইছি 3, এখন এই দুইটাও তো একটা ভগ্নাংশ, কিন্তু আমরা কাটলে দেখো 3 হয়ে গেছে, তাহলে এই 3 তাহলে সমান 3, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে না? আমরা তো ধরলাম যে এটা একটা ভগ্নাংশ, তার মানে ভগ্নাংশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মনে করে 7/5 এইরকম কিছু পাওয়ার জন্য আমরা এই শর্তগুলো লিখছি। বাইরের কথা বুঝছো? এই শর্তগুলো কিন্তু পরীক্ষা লেখার জন্য খুব ইম্পর্টেন্ট। কাজ শেষ, আর বেশি কাজ নেই, বিশ্বাস করো আর বেশি কাজ নেই। এখন কি করব বলো? এখন হচ্ছে জাস্ট এই √27 এটার উপর স্কোয়ার করব, p/q এটার উপর স্কোয়ার করব, বর্গ করছি, বর্গ করার পরে এই পাশে রুটে এবং স্কোয়ারে চলে যাবে 27, এখানে থাকবে p²/q²। ভাইয়ের কথা বুঝছো? হ্যাঁ, এখানে থাকবে p²/q²। তারপরে কি করবা? 27 × q সমান p²/q² × q। ভাই কি করলাম?
এই উভয় পক্ষে সাইড নোট দাও, কিউ দ্বারা গুণ, কিউ দ্বারা গুণ, কিউ দ্বারা গুণ করছি, উভয় পক্ষে কি করলাম, কিউ দ্বারা গুণ করছি। তারপরে কি করব ভাইয়া, দেখো এখানে 27 দ্বারা কিউ কে গুণ করলে 27 কিউ, এখানে দেখো উপরে নিচে কিউ কিউ কাটা গেলে নিচে একটা রয়ে যায়, ঠিক আছে, এটা আর এটা কাটা গেলে দুইটা থেকে একটা চলে যায়, একটা রয়ে যায়, আর উপরে হচ্ছে পি স্কোয়ার। এবার তুমি ভাইয়াকে বলো, তুমি তো উপর থেকে এটা ভগ্নাংশ ধরেই আসছো, এটা ভগ্নাংশ ধরেই আসছো, তুমি মনে করো কিউ এর মান 5 ধরো ভাইয়া, 5, তাহলে এটার মান যদি 5 ধরো, এই কিউটার মানও তো 5, তাই না? তাহলে এই কিউর মান যদি তুমি আলাদাভাবে একটা পূর্ণ সংখ্যা ধরো নিচে, তাই না, নিচে একটা পূর্ণ সংখ্যা ধরো, তাহলে এটাও তো 5 হবে। তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যার সাথে গুণ করলে সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না, সব সময় একটা পূর্ণ সংখ্যা হবে। মনে করো যে একটা ভগ্নাংশে 6/5, উপর ও নিচে আলাদা আলাদা কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা, তাহলে আমি যদি নিচে আলাদা করে 5 ধরে দেখি, দেখবা যে এই কিউটার মানও 5, তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশ হয় না, সব সময় পূর্ণ সংখ্যা হয়। এখানে এই কিউর মান 5 ধরছো, উপরে তুমি এর মান পির মান যাই ধরো না কেন, এই জিনিসটা ভগ্নাংশ না, ভগ্নাংশ না ভাইয়া। তাহলে দেখো এইটা সমান ভগ্নাংশ, এটা কি সম্ভব ভাইকে বলো তো? পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ সম্ভব হয়? মানে পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশ, এই যে একটা কলম অর্ধেক কলমের সমান কখনো হবে ভাইকে বলো? এই যে একটা কলম কখনো অর্ধেক কলম, এই পূর্ণ সংখ্যা মানে এক বা গোটা, আর ভগ্নাংশ মানে ভাঙা অংশ, কখনো সমান হবে না। তার মানে এই জিনিসটা কখনো সম্ভব না, এই জিনিসটা কখনো সম্ভব না। তাহলে তুমি দিবা কি দিবা ভাইয়া, এই যে 27 কিউ সমান 9, মানে সম্ভব না, 27 কিউ সম্ভব না, পি স্কোয়ার বাই কিউ, কিউ 27 কিউ সমান 9, ঠিক আছে, মানে এটার কখনো সমান হতে পারে না, পূর্ণ সংখ্যা ভগ্নাংশের কখনো সমান হতে পারে না। কেন সমান হতে পারে না? যেহেতু কিউ একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা আর একটি পূর্ণ সংখ্যার সাথে গুণ করলে পূর্ণ সংখ্যা হয়, আর এই পাশে এটা ভগ্নাংশ আকারে থাকে। পূর্ণ সংখ্যা যেহেতু ভগ্নাংশের সমান কখনো হয় না, তেমনি এটা ভগ্নাংশের সমান হতে পারবে না। তাহলে এটা কি নয়, এটা মানে √27 কি নয় ভাইয়া, ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয়। যেহেতু আমি ধরলাম যে এটা একটা ভগ্নাংশ, নিচে এসে দেখলাম যে কি একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যার সমান হয়ে গেছে, যা সম্ভব না, তাহলে এইটা কিছুই সম্ভব না, এটা ভগ্নাংশ সম্ভব না, তাহলে √27 একটি ভগ্নাংশও না। তাহলে মূলদ নয় প্রমাণ করতে হলে কি কি প্রমাণ করতে হবে, একটা পূর্ণ সংখ্যা নয়, একটা ভগ্নাংশ নয়, আমি দুইটাই প্রমাণ করে দিছি। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যাও নয় ভগ্নাংশও নয়, সেহেতু √27 মূলদ নয়, √27 কি নয়, মূলদ নয়, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তুমি যদি ভাইয়ার মতো এভাবে সুন্দর করে মানে জোসভাবে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো, খুব মানে বাস্তব সংখ্যার উপরে আসলে এখান থেকে মনে করো যে সৃজনশীল আইসা গেছে, খুব ফাইন ভাবে তুমি নাম্বার পাবে। ভাইয়ের কথা বলছো, আমি আশা করি তুমি ক্লিয়ার। যদি তারপরে না বুঝো আরেকবার দ্বিগুণ স্পিডে তুমি ভিডিওটা দেখো। ভাই খুব সহজে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো ভাইয়া √27 দিয়ে করাইছেন, √11, √5, √3 এগুলো দিয়ে কিভাবে করাবেন? তুমি কি করবা, নিয়ম হচ্ছে যেটা সেটার মানটা ক্যালকুলেটারে বের করবা, ক্যালকুলেটারে বের করো। মনে করো ভাইয়া √11টা, √11 3.31, এটার মান আসছে 3.31, দেখো 3.31। তাহলে এই আকারে কিভাবে সাজাবা ভালো করে খেয়াল করো। মান আসছে কত ভাইয়া, 3.31। এই এই মানটা 3.31, 3 থেকে বড়, 4 থেকে ছোট, কারণ 3 তিন থেকে বড় এবং 4 থেকে ছোট। তাহলে এটার উপর স্কোয়ার দাও, এটার উপর স্কোয়ার দাও, এখানে হবে 9, এখানে হবে 16, এটা গ্রেটার দ্যান দাও, এই যে এখানে শুধু 11 বসাবে, এখানে √11 বসাবে না, শুধু 11 বসাবে, এ হচ্ছে 11, এ হচ্ছে 16, তার মানে 9 থেকে 11 বড়, 16 থেকে ছোট। তারপরে কি করবা, তারপরে রুট দিবা, তারপরে রুট দিবে, দেখবে যে এখানে থাকবে 3, এখানে থাকবে 11, এখানে √11, আর এখানে থাকবে 4। 3 এবং 4 পরপর পূর্ণ সংখ্যা, এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা সম্ভব না, যেহেতু এটা পূর্ণ সংখ্যা সম্ভব না, এটা কখনো হবে না। একইভাবে কি করবা, √3, তাই না ভাইয়া, √3 এটার মান কত,
তুমি বের করো, √3 মান কত বের করো, √3 1.73 ডট ডট ডট। তাহলে এটা কার বড়, এক, এটার বড় না, 1 পয়েন্ট সামথিং, এই সংখ্যাটা একের পরিপূর্ণ না, একের থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে একের উপর স্কয়ার দাও, 2 এর উপর স্কয়ার দাও, 1, এখানে হচ্ছে 4। কি করবা, এই যে 1 থেকে বড়, 3, 4 থেকে ছোট, বুঝছো? এই যে এই মাঝখানের সংখ্যাটা এইভাবে বসাবা প্রত্যেকটার জন্য, একটা শিখছো মানে সকলগুলোর জন্য। ওকে, এই যে দেখো এখানে, এই যে এখানে এটা, ঠিক আছে না? বাইরে কি করলাম, মানটা বের করে ফেললাম, মান বের করে দেখছি যে এর আগের পূর্ণ সংখ্যা কোনটা হয়, এর পরের পূর্ণ সংখ্যা কোনটা হয়, তার উপরে বর্গ দিয়ে, তার উপরে বর্গ দিয়ে দুইটা সংখ্যা লিখলাম, মাঝখানে রুট ছাড়া ওই সংখ্যাটা লিখে ফেলছি, বা রুট ছাড়া এই সংখ্যাটা লিখে ফেলছি, ঠিক আছে? তারপরে বর্গ করে আবার দেখলাম যে পরপর আসে 3, 4, 5, 6, আর এগুলা মাঝখানে মাঝখানে থাকে। তাহলে 5-এর পরের সংখ্যা তো হচ্ছে 6, 6-এর পরের সংখ্যা 7, এগুলা পূর্ণ সংখ্যা হিসেবে সেট হয়ে গেছে। এর মাঝখানে যা আসবে তা কখনো আর পূর্ণ সংখ্যা হবে না। ভাই আশা করতে পারতেছি যে এই ভিডিওটা দেখছো সে এই যে প্রমাণটা সম্পর্কে তোমার চিন্তা চেতনা সম্পূর্ণ পাল্টে গেছে, একটু হইলেও তোমার ভালো লাগছে। তুমি জানো আমাদের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স চলতেছে, আমরা এভাবেই প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম তোমাকে মাথায় ঢুকিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা মানে ক্ষান্ত হই। আমার বিশ্বাস তুমি যদি আমাদের ওই ম্যাথ কোর্সে যুক্ত হও, তোমার সবচেয়ে সাজানো গোছানো একটা প্রস্তুতি হবে আমাদের সাথে স্কুল অফ সায়েন্স প্যারাডক্সে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা করে কেয়ার করি, আলাদা করে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা কাজ আমরা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি। তোমার যে সহপাঠীরা আমাদের সাথে যুক্ত হয়েছে একটু যোগাযোগ করলে বুঝতে পারবা। আমাদের কোর্সে যদি তুমি যুক্ত হতে চাও, এই ভিডিওর কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, অথবা এই যে ভাইয়া বোর্ডে লিখে দিচ্ছি এই নাম্বারটাও তুমি যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে কল অথবা তুমি মেসেজ করে ইনস্ট্যান্ট ভর্তি হতে পারো। 2 বছরের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স পুরো কমপ্লিট করে দেব মাত্র 1000 টাকা ভাইয়া। 015 এই যে 015 76 98 33 73, এই নাম্বারটায় তুমি শুধু যোগাযোগ করবা। যোগাযোগ করলে ইনশাল্লাহ পুরো ম্যাথের A to Z প্রত্যেকটা টপিককে এভাবে ইনশাল্লাহ গুলিয়ে গুলিয়ে আমরা তোমাদের মস্তিষ্কে খুব সহজে সুন্দর করে আমরা ধারণ করতে সহায়তা করব। তোমার পুরো ম্যাথের সাপোর্ট হয়ে থাকবে আমাদের এই একমাত্র কোর্স। তাই দেরি না করে তোমার বন্ধুদের সাথে এগিয়ে যেতে আজই ভর্তি হয়ে যাও আমাদের স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্সে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।